নমস্কার, ভারতীয় রাজ্যার্থনীতিতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাষণের গভীরে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পশ্চিমবঙ্গে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন, আর সেই শুরুটাই ছিল বেশ আক্রমণাত্মক। চলুন তার এই ভাষণটা একটু কাটাছেঁড়া করে দেখা যাক। এটাকে কিন্তু শুধু একটা সাধারণ জনসভার বক্তৃতা হিসেবে দেখলে চলবে না, বরং যেভাবে এটাকে দেখা হচ্ছে তা হলো একটা পরিকল্পিত অভিযোগপত্র বা ইনডাইটমেন্ট। মানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বেশ গুছিয়ে নির্দিষ্ট কাঠামো মেনে অভিযোগগুলো আনা হয়েছে। চলুন দেখে নিই আমরা কিভাবে এই আলোচনাটাকে ভাঙব। প্রথমে দেখব এই অভিযোগপত্রের প্রেক্ষাপটটা কি। তারপর যাব মহাজঙ্গল রাজ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। এরপর রাজ্যের অর্থনীতি নিয়ে সমালোচনা, কেন্দ্র প্রকল্প নিয়ে দ্বন্দ্ব, আর সবশেষে তিনি কী পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে যে এই ভাষণটা কেন এতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পশ্চিমবঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, আর সেই প্রেক্ষাপটেই কিন্তু এই মঞ্চটা তৈরি হয়েছে। ঘটনাটা কবেকার? 5ই এপ্রিল 2026। জায়গাটা ছিল কোচবিহারের ঐতিহাসিক রাসমেলার ময়দান, আর এই জনসভাই কিন্তু আসন্ন নির্বাচনের প্রচারের সুরটা একরকম বেঁধে দিল, একটা তীব্র প্রচারের ইঙ্গিত দিয়ে গেল। এবার আসা যাক প্রধানমন্ত্রীর ভাষণের সবচেয়ে ধারালো অভিযোগে, আর সেটা হলো রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে। প্রধানমন্ত্রী একটা নতুন শব্দবন্ধ ব্যবহার করলেন, মহাজঙ্গল রাজ। আচ্ছা, এর মানে কি? এর মাধ্যমে উনি বোঝাতে চাইলেন যে রাজ্যে নাকি চরম অরাজকতা চলছে, আর তার পেছনে শাসক দলের মদত রয়েছে। এই হলো অভিযোগ। তো এই মহাজঙ্গল রাজের অভিযোগটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি একটা নির্দিষ্ট ঘটনার কথা তুলে আনলেন, মালদার সে পণবন্দী সংকট। ভাবুন একবার, 1 এপ্রিল 7 জন বিচারককে একটা ভিডিও অফিসে 9 ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। শেষে গভীর রাতে নিরাপত্তা বাহিনীকে পাথর বৃষ্টির মধ্যে দিয়ে তাদের উদ্ধার করতে হয়। ব্যাপারটার গুরুত্ব আরও বেড়ে যায় যখন দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট এর উপর একটা কড়া মন্তব্য করে। সুপ্রিম কোর্ট এটাকে সোজাসুজি বিচারকদের মনোবল ভাঙার জন্য একটা পরিকল্পিত পদক্ষেপ বলে দেয়, যা অভিযোগটাকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়। আর ঠিক এই পয়েন্টটাকেই ধরে প্রধানমন্ত্রী একটা মোক্ষম প্রশ্ন তুলে দিলেন, যেটা ভোটারদের ভাবার জন্য ছেড়ে দেওয়া হলো। যুক্তিটা ছিল যে সরকার নিজের বিচারকদেরই নিরাপত্তা দিতে পারছে না, তারা সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি করে? আইন শৃঙ্খলার পর দ্বিতীয় বড় অভিযোগটা ছিল অর্থনীতিকে ঘিরে। প্রধানমন্ত্রীর অভিযোগপত্রের দ্বিতীয় স্তম্ভটাই ছিল রাজ্যের অর্থনৈতিক স্থবিরতা। এখানেও একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, সিন্ডিকেট অর্থনীতি। সহজ করে বললে এর মানে হল একটা সমান্তরাল ব্যবস্থা, যেখানে অভিযোগ করা হচ্ছে যে কোনো উন্নয়নমূলক কাজে স্থানীয় গোষ্ঠীগুলোকে কাটমানি বা তোলা দিতেই হয়। আর এই সিন্ডিকেট ব্যবস্থার ফল কি হচ্ছে? অভিযোগের তালিকাটাও বেশ লম্বা। বলা হচ্ছে দুর্গাপুর, আসানসোলের মতো শিল্পাঞ্চল থেকে পুঁজি সরে যাচ্ছে, চা বাগান বা অন্য শিল্পে স্থবিরতা এসেছে, আর সবথেকে বড় কথা, রাজ্যের তরুণদের কাজের জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। আচ্ছা, এবার তৃতীয় বিষয়ে আসা যাক। এটা হলো কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো নিয়ে যে একটা সংঘাত চলছে সেইটা। কেন্দ্রের কিছু ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগগুলো বেশ স্পষ্ট, যেমন আয়ুষ্মান ভারত। অভিযোগটা হলো এটাকে রাজ্যে চালু করতে দেওয়া হচ্ছে না, যার ফলে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে অভিযোগটা হলো সেটার নাম পাল্টে দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে দেখছেন আয়ুষ্মান ভারত কার্ড, এটাই বিতর্কের মূল কেন্দ্র। প্রধানমন্ত্রীর অভিযোগ এই কার্ডের সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে ইচ্ছে করে দূরে রাখা হচ্ছে। তো একদিকে যেমন রাজ্যের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ আনা হলো, তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী একটা বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতিও দিলেন। চলুন দেখা যাক সেই প্রতিশ্রুতির ছবিটা ঠিক কী রকম। এখানে প্রধানমন্ত্রী একটা সিনেমার উপমা টানলেন। বললেন, যা দেখা গেছে এতদিন সেটা নাকি শুধু একটা ট্রেলার, আসল সিনেমা তো এখনও বাকি। মানে তিনি বোঝাতে চাইলেন তার দল ক্ষমতায় এলে রাজ্যে এক ব্যাপক উন্নয়নের জোয়ার আসবে। আর এই পরিবর্তনের জন্য
উনি কিছু নির্দিষ্ট গ্যারেন্টির কথা বললেন, যেমন মহিলাদের সুরক্ষা, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, নতুন শিল্প আনা, কৃষকদের আয় বাড়ানো আর যুবকদের জন্য চাকরি নিশ্চিত করা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে রাজ্যের বিরুদ্ধে পাপের তালিকা আর অন্যদিকে উন্নয়নের গ্যারান্টি। এখন আসল প্রশ্নটা হলো, এই যে পাপ বনাম গ্যারান্টির লড়াই, এটাই কি পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনের ভাগ্য ঠিক করে দেবে? উত্তরটা তো সময়ই বলবে।